আজ আমরা ৩টি স্টক পিক করেছি। রিসেন্টলি স্টকগুলিতে মানি ফ্লো বৃদ্ধি পেয়েছিল, কিছুটা প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু মার্কেট ক্লাইম্যাক্স হঠাৎ কিছুটা চেঞ্জ হওয়ার কারণে স্টকগুলি আবার পিছিয়ে পড়ল। যে ৩টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো ইটিএল, ওয়েল এবং ফুয়াং সিরামিক। গত কয়েক মাস আগে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই ৩টি স্টক হিউজ পারফর্ম করেছিল এবং দিস টাইম মার্কেট যেহেতু কিছুটা গতিশীল হচ্ছে, আমরা আশা করছি এই ৩টি স্টক আবারও ভালো পারফর্ম করবে। গত কয়েকদিন আগে এই ৩টি স্টক নিয়ে আমরা একটি আপডেট দিয়েছিলাম। এখন যেহেতু মার্কেট ক্লাইম্যাক্স কিছুটা চেঞ্জ হয়েছে আর এই স্টকগুলি যেহেতু কিছুটা রিট্রেস হয়েছে, আমরা আবারও এই ৩টি স্টক নিয়ে একটি আপডেট দিচ্ছি। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে একটি বিষয়ে ক্লারিফাই করছি। আজ আমরা গোল্ডেন সান নিয়ে একটি পোস্ট করেছি এবং এই পোস্টটি করার পর অনেকেই কিছু নেগেটিভ মন্তব্য করেছেন এবং অনেকেই মনে করছেন গোল্ডেন সান একটি জাঙ্ক স্টক। যারা মনে করছেন গোল্ডেন সান একটি জাঙ্ক স্টক, আপনাদের ধারণাটি ভুল। গোল্ডেন সানের গত ৫ বছরের যদি ডিভিডেন্ড হিস্ট্রি আমরা দেখি, 2016 সালে এই কোম্পানিটি 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, 2020 সালে কোম্পানিটি 2.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, 2021 সালে 2.75% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং 2023 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। পরপর 2 বছর এই কোম্পানিটির ইপিএস নেগেটিভ ছিল। 2022 সালে এই কোম্পানিটি শেয়ার প্রতি লস হয়েছিল এই কোম্পানিটিতে 29 পয়সা এবং 2023 সালে শেয়ার প্রতি লস হয়েছিল 75 পয়সা। আর এই কোম্পানিটির এনএভি হচ্ছে 18.99। এছাড়া কোম্পানিটির ডাইরেক্টর পোর্শনে রয়েছে 30.29%, ইনস্টিটিউশন পোর্শনে 31.25% এবং পাবলিক পোর্শনে 38.46%। এখানে একটি বিষয় দেখুন, এই যে ইনস্টিটিউশন গত 3 মাস ধরে কিন্তু এই স্টকটিতে ইনস্টিটিউশন হোল্ডিং কিন্তু বাড়ছে। সো এই ইনস্টিটিউশনরা কিন্তু না জেনে না বুঝে কিন্তু বিনিয়োগ করছেন না। সো আপনারা যদি মনে করে থাকেন আপনারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর থেকেও অনেক বেশি স্ট্রং, তাহলে আমার এই চ্যানেলটিতে আপনার থাকারই দরকার নেই, কারণ আপনারা আমাদের থেকেও অনেক বেশি মাত্রায় এক্সপার্ট কিংবা বুদ্ধিজীবী। সো যে চ্যানেলটি কিংবা যে বক্তা আপনাদের চেয়ে কম বুঝে কম জানে, সেই চ্যানেলে তো আপনাদের আসলে থাকারই কোনো দরকার নেই। এছাড়া যদি এবছরের পারফরমেন্স আমরা দেখি, এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে এই কোম্পানিটি লস করেছে 11 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে 2 পয়সা এবং থার্ড কোয়ার্টারে লস করেছে 1 পয়সা। এই কোম্পানিটির লসের পরিমাণ কিন্তু গ্র্যাজুয়ালি কমছে, এটি একটি ভালো দিক। সো এই বিষয়টি আমরা ক্লারিফাই করলাম। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের এই চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের ট্রেডার, ইনভেস্টর এই চ্যানেলটি দেখে থাকেন। আমরা ফোকাস করি সবার জন্য কিছু না কিছু পোস্ট করার জন্য। পার্টিকুলারলি এই স্টকটি যাদের ভালো লাগবে না, তারা এই স্টকটিতে ইনভেস্ট করবেন না কিংবা ট্রেড করতে যাবেন না। কিন্তু যেহেতু এই স্টকটি এখন বর্তমানে সুপার বুলিশ মোমেন্টাম স্টকটিতে ফর্ম করেছে, থাউজেন্ডস অফ ট্রেডার এই স্টকটি নিয়ে ট্রেড করছে, তাদের জন্য এই আলোচনাটি হয়তো অনেক গুরুত্ব বহন করে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে, ইউটিউবে স্টক অবজারভার বিনিয়োগকারীদের ফরে যেভাবে কথা বলে, অন্য কোনো ইউটিউব চ্যানেল, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, অন্য কোনো ইউটিউব চ্যানেল আমাদের মতো বিনিয়োগকারীদের ফরে এত কথা বলে না। সো আমার কথা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, যাদের আমাদের আলোচনা ভালো লাগবে না, আমাদের চ্যানেল থেকে আপনারা বিদায় নিতে পারেন। আমরা কাউকে ফোর্স করছি না আমাদের চ্যানেলটি দেখার জন্য, কাউকে ইভেন রিকোয়েস্টও করছি না। অন্য অনেক চ্যানেল বলে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমরা কিন্তু সাবস্ক্রাইব করার কথাও রিসেন্ট সময়গুলোতে বলছি না। যাদের ভালো লাগবে আমার চ্যানেলটিতে থাকবেন, যাদের ভালো লাগবে না তারা বিদায় নিতে পারেন। এখন ডে চার্টে তুলে ধরছি ইভিন্স টেক্সটাইলস লিমিটেডের অবস্থান। ইভিন্স টেক্সটাইল রিসেন্টলি 13.5 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং ডে চার্টে এখানে একটি রেসিস্ট্যান্স রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন 13.5-এ। এই প্রাইস পয়েন্ট থেকে রিজেক্ট হয়ে আজ দিন শেষে 12.7-এ ক্লোজ হলো। রিসেন্টলি স্টকটিতে আমরা একটা রিভার্সাল সিগন্যাল আইডেন্টিফাই করেছিলাম, ইনভার্টেড হ্যামার রিভার্সাল, এবং এরপর কিন্তু বুলিশ এনগালফিং হয়েছে।
সো স্টকটিতে একটি ক্যান্ডেলস্টিক রিভার্সাল সিগন্যাল আমরা আইডেন্টিফাই করেছিলাম এবং জানিয়েছিলাম যে স্টকটি আবারও ভালো পারফর্ম করতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমরা একটি ডিসেন্ডিং চ্যানেল ড্র করেছিলাম এবং এই ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সটি ছিল 13.5-এ। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন, অ্যাট দ্য সেম টাইম ডিসেন্ডিং চ্যানেলের ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স এই পয়েন্টটিতে রয়েছে। এখন যেহেতু স্টকটি কিছুটা রিট্রেস করলো, সে কারণে এখন যদি এই পয়েন্ট থেকে আবারও ইউটার্ন নেই তাহলে 13.1-এ এই স্টকটি এই ট্রেন্ড লাইনটিকে ব্রেকআউট দেবে। সো 13.1-এর উপর যদি স্টকটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটিতে ভালো একটা প্রাইস অ্যাকশন আশা করা যায়। এখন যেহেতু মার্কেট কিছুটা কারেকশন মুডে রয়েছে এবং স্টকটিতেও আমরা আবারও একটা কারেকশন দেখতে পাচ্ছি, স্টকটির ক্ষেত্রে এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে 12.6। এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন ডে চার্টে এবং তার কিছুটা নিচে আরও একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, সেটি রয়েছে 12.4-এ। 12.4 বর্তমানে স্টকটির জন্য কি সাপোর্ট লাইন বলা যায়, কারণ রিসেন্টলি এই পয়েন্ট থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। সো ইটিএল চাইলে এই মুহূর্তে স্লোলি এন্ট্রি নেওয়া যেতে পারে, আর যদি এই ডিসেন্ডিং চ্যানেলটিকে ব্রেকআউট দিতে সক্ষম হয় সেক্ষেত্রে কোয়ান্টিটি ইনক্রিজ করা যেতে পারে। এছাড়াও আরেকটি প্যাটার্ন আমরা আইডেন্টিফাই করেছি, এটাকে এই প্যাটার্নটিকে হারমোনিক ব্যাট প্যাটার্ন বলা হয় এবং এই প্যাটার্নের থিওরি অনুযায়ী এটি 161% থেকে 261% পর্যন্ত রিট্রেস করতে পারে, আর স্টকটি 220% রিট্রেস করে এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। সো উই হোপ দ্যাট এই চ্যানেলটিকে যদি ব্রেকআউট করে তাহলে স্টকটি গতিশীল হবে এবং যেহেতু এটি এই প্যাটার্নের আন্ডারে এখন আছে, এটিকে বুলিশ ব্যাট প্যাটার্ন বলা হয় এবং এই প্যাটার্নের থিওরি অনুযায়ী যদি স্টকটি ফার্দার 12.4-এর নিচে আর না নামে তাহলে স্টকটির গন্তব্য হবে 15.6, নেক পয়েন্ট পর্যন্ত ফার্স্ট টার্গেট হবে। সো ইটিএলের ক্ষেত্রে ফার্স্ট টার্গেট হচ্ছে 15.6 এবং সেকেন্ড টার্গেট হবে 18.2। এছাড়া কোনো কারণে যদি মার্কেট নেগেটিভ পারফর্ম করে, এই প্যাটার্নের থিওরি অনুযায়ী এটি ম্যাক্সিমাম 261% পর্যন্ত নামতে পারে, সেক্ষেত্রে 11 টাকা থেকে 11 টাকা 10 পয়সা পর্যন্ত স্টকটি নামতে পারে যদি এই সাপোর্টটিকে ব্রেক করে। সেক্ষেত্রে কিছুটা এভারেজ ডাউন করা যেতে পারে, আর যদি এই সাপোর্টটিকে ব্রেক না করে সেক্ষেত্রে এখান থেকে ইউটার্ন নিয়ে স্টকটির প্রথম গন্তব্য হবে 15.6। এখন ডে চার্টে তুলে ধরছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেডের অবস্থান। অলিম্পিক আজ দিন শেষে 13.7-এ ক্লোজ হলো। রিসেন্টলি এই পয়েন্টটিতেই কিন্তু ব্রেকআউট হয়েছিল। অলিম্পিক অ্যাক্সেসরিজ অলসো একটি ডিসেন্ডিং চ্যানেল ধরে অনেকটা নিচে নেমে আসে, এটি রিসেন্টলি 23.4 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং একটা বড় ধরনের পতন হয় এই স্টকটিতে। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যাওয়ার কারণে স্টকটি এখন স্লো হয়ে আছে। রিসেন্টলি কিন্তু একটি অ্যাটেম্প্ট নিয়েছিল 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়ানোর, কিন্তু এই জোন থেকে রিজেক্ট হয়ে এখন আবারও কিছুটা নিচে নেমে আসে। এখন যদি মার্কেট কিছুদিন কারেকশন মুডে থাকে তাহলে এই যে আমরা ট্রেন্ড লাইনটি ড্র করেছি, এই ট্রেন্ড লাইনটি কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাড করবে। এছাড়াও প্রাইস পয়েন্ট লেভেলে এখানে যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে 13.5-এ। সো এখানে একটি প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টটিকে যদি ব্রেক করে তাহলে এই ট্রেন্ড লাইনটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। অলিম্পিক অ্যাক্সেসরিজের ক্ষেত্রে এখন যে প্যাটার্নটি অনুসরণ করতে পারে এটিকে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলা হয়। সো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফলো করার সম্ভাবনা অনেক বেশি। ওয়েল যদি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার ফলো করে সেক্ষেত্রে এই স্টকটি কিন্তু তার যে রিসেন্ট হাই, এই হাইটিকে চেস করবে এবং স্টকটি আবারও হয়তো তার যে রিসেন্ট হাই সে হাই পয়েন্টে রিচ করবে। তবে আপাতত আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 17.4 অলিম্পিক অ্যাক্সেসরিজের ক্ষেত্রে এবং যাত্রাপথে যে রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 15.9-এ। আরও একটি রেসিস্ট্যান্স আমরা মেনশন করছি, এখানে 20.7 একটি রেসিস্ট্যান্স রয়েছে। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 17.4
যাত্রাপথে 15.9-এ কিছুটা সেল প্রেশার আসতে পারে। আর বিফোর দ্যাট এখানে যেহেতু স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে, সেহেতু স্টকটি একটু স্লো থাকতে পারে আপ টু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন, এটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 14.5-এ। সো 14.5 পর্যন্ত স্টকটি হয়তো কিছুটা স্ট্রাগল করবে এবং এখানে কিছুটা সাইডওয়ে করতে পারে। এখন ডে চার্টে তুলে ধরছি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অবস্থান। ফুয়াং সিরামিক আজ দিন শেষে 22.6-এ ক্লোজ হলো। রিসেন্টলি একটি ডিসেন্ডিং একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা ড্র করেছি। এই ট্রায়াঙ্গেলটিকে কিন্তু ব্রেকআউট দিয়ে আবারও কিন্তু ব্রেকআউটটি ফেল করে এটি ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভিতরে চলে আসে। এখন যেহেতু এই চ্যানেলটির ভিতরে চলে আসলো, এখন এখানে একটি রিটেস্ট হচ্ছে। আমরা যদি আর্লি চার্টে যদি দেখি, 4 আওয়ার চার্টে এটি ব্রেকআউট করে এখানে রিটেস্ট করেছিল এবং রিটেস্টে ফেল করলো। ফেল করে চ্যানেলটির ভিতরে ডিসেন্ডিং যে ট্রায়াঙ্গেলের ভিতরে চলে আসলো। এই যে ট্রেন লাইনটি আমরা ট্রায়াঙ্গেলে ড্র করেছি, এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট করে যদি আবারও ঘুরে দাঁড়ায়, তাহলে এখানে আমরা ধরে নেব যে রিটেস্ট হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন আবারও আশা করা যায়। সো এই ব্রেকআউট হবে প্রাইস পয়েন্ট লেভেল 23.1-এ। সো 4 আওয়ার চার্টে অ্যাট দ্য সেম টাইম এটি কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে চলে আসবে এবং এই ট্রায়াঙ্গেলটি ব্রেকআউট রিটেস্ট সাকসেসফুল হবে যদি কালকে কিংবা এই সপ্তাহে এটি 23.1-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে যদি থাকে তাহলে স্টকটি ফার্দার আরও কিছুটা রিট্রেস করতে পারে এবং এখানে কিছুটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন করতে পারে। ফুয়াং সিরামিকের ক্ষেত্রেও বলা যায় স্টকটি এখন স্ট্রং ডিমান্ড জোনে আছে এবং এখানে কিন্তু সেল প্রেশার অনেকটা কমে গেছে। সো স্টকটিতে আর সিগনিফিক্যান্ট ফল আমরা আশা করছি না। এখন যদি মার্কেট আবারও একটা নেগেটিভ টার্ন নেয়, সেক্ষেত্রে এক্সট্রিম লেভেলে যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে 20.6। সো এটা ডিপেন্ড করছে ওভারঅল মার্কেট পারফরমেন্সের উপর। মার্কেট যদি এই সপ্তাহ থেকে যদি কারেকশন শেষ করে আবারও ইউটার্ন নেয়, তাহলে এই স্টকটি আমরা যেটা আশা করছি, স্টকটি ইমিডিয়েটলি হয়তো এই যে প্যাটার্নটি এটিকে ব্রেকআউট করে ভালো একটা প্রাইস অ্যাকশন এই স্টকটিতে দেখতে পাবো। সো বন্ধুরা, এই তিনটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। এই তিনটি স্টক নিয়ে রিসেন্টলি আমরা পোস্ট দেওয়ার পর অনেকেই আমাদেরকে আবারও রিকোয়েস্ট পাঠিয়েছিলেন এই তিনটি স্টক নিয়ে আপডেট দেওয়ার জন্য। আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।